শুভ সন্ধ্যা বন্ধুরা, আবহাওয়ার খবরাখবর নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় ট্রাভেল শুটার্স চ্যানেলে এবং আপনাদের জানাবো 31শে মার্চ সোমবার কীরকম যাবে ঈদের দিনের আবহাওয়া, এছাড়া এই মুহূর্তের পরিস্থিতি এবং জানাবো আগামী দিনে কবে আমাদের এই বেঙ্গল জোনে বৃষ্টি আসতে চলেছে। তাছাড়া আলোচনা থাকছে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে। প্রথমেই আমরা চলে যাব ঘূর্ণিঝড় শক্তি। ঘূর্ণিঝড় শক্তির যে আসতে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, আমরা ECMWF থেকে দেখেছিলাম এবং এটাও লক্ষ্য করেছিলাম যে এপ্রিলের 7 ও 8 তারিখ নাগাদ সেই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে এগিয়ে আসতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো, হ্যাঁ, ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বটে, তবে তার থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ECMWF মডেল বলছে নেই, নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে GFS মডেল বলছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। 4 তারিখ নাগাদ পোর্ট ব্লেয়ারের কাছে মানে আন্দামানের কাছে একটা ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হবে। তারপর 5 তারিখ নাগাদ সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে এগোবে মায়ানমারের দিকে। মায়ানমারে যে ইয়াংগং বন্দর আছে সেই দিকে থাকবে তার গতিপথ। তবে 6 তারিখ মোটামুটি দুপুরের পর সেটি ল্যান্ড হতে পারে মায়ানমারে। এটি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি GFS মডেলে, ECMWF কিন্তু সেরকম কিছু বলছে না। তবে এটাও জানিয়ে রাখি, আজ যেহেতু 30শে মার্চ এবং এখনও 31 থেকে শুরু করে মাঝে প্রায় 7 থেকে 8 দিন রয়েছে, পরিস্থিতির যে কোনো মুহূর্তে বদল হয়ে যেতে পারে। হয়তো আগামী কালকেই যে আপডেট দেব তাতে ECMWFও দেখাতে পারে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং এটাও সে দেখাতে পারে যে গতিপথ কোন দিকে যেতে পারে। যদিও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে পর্যন্ত আমরা বা কোনো মডেলই একেবারে শিওর বলতে পারবে না তার গতিপথ কোন দিকে যেতে চলেছে। আমরা কিন্তু প্রতিনিয়ত এই ঘূর্ণাবর্তর দিকে নজর রাখছি। ঘূর্ণাবর্ত তৈরি হোক বা না হোক, হলেও আপনারা খবর পাবেন, না হলেও খবর পাবেন, ঘূর্ণিঝড় হলেও খবর পাবেন, না হলেও কিন্তু আপডেট আপনাদের জন্য থাকছে। এখনই অত আশঙ্কার কিছু নেই। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে 50-50 হতেও পারে, নাও হতে পারে। তাই এখনই কোনো রকম কোনো আশঙ্কার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়। এই গেল ঘূর্ণিঝড় শক্তি নিয়ে আপডেট এবং অনেকেই জেনে গেছেন, যারা জানেন না তাদের জানিয়ে দিয়ে শক্তি নামকরণ করেছে শ্রীলঙ্কা, যেরকমটা 13টা দেশ মিলে করে থাকে, থাইল্যান্ড, বাংলাদেশ, মায়ানমার, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান, ওমান, ইয়েমেন, ইউনাইটেড আরব এমিরেটস, তারপরে সৌদি আরবিয়া সহ এদিকে কাতার, 13খানা দেশ মিলে এই নামকরণ করে। তার মধ্যে এবারে যে নামকরণ সেটি করেছে শ্রীলঙ্কা। সেটা আরব সাগরে কোনো ঘূর্ণিঝড় এলেও এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় এলেও পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে শক্তি। এখন দেখা যাক এই এপ্রিলেই শক্তি তার শক্তি সঞ্চয় করে আঘাত হানে কিনা, নাকি মে মাসে গিয়ে সে শক্তির দেখা আমরা পাবো। আপডেট তো আপনারা পেয়ে যাবেন। এই গেল ঘূর্ণিঝড় শক্তি নিয়ে আপডেট। এবার চলে আসি উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র বলছে সমগ্র ভারত পরিষ্কার, কোথাও কোনো রকম বৃষ্টি দেখা যাচ্ছে না, সামান্য একটু মেঘ দেখা যাচ্ছে কোথায়, এখানে ওই মুম্বাইয়ের একটুখানি কাছাকাছি অঞ্চলে সামান্য মেঘ রয়েছে। বিজয়পাড়া হায়দ্রাবাদের থেকে অনেক দূরে, বালেগাভি মহারাষ্ট্রের সামান্য একটু অঞ্চলে। বাকি কিন্তু আমাদের বেঙ্গল জোন একেবারে পরিষ্কার। তো এই মুহূর্তে পরিষ্কার থাকলেও আমাদের দেখতে হবে আগামী দিনগুলোতে পরিস্থিতি কীরকম হতে চলেছে। জানিয়ে দিই, 31 তারিখে ঈদের দিন কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সমগ্র ভারত এবং বিশেষ করে আমাদের বেঙ্গল জোনে। খুব ছিটেফোঁটা একটু বৃষ্টি সকালের দিকে হবে না, হালকা একটু মেঘলা আকাশ হয়তো দক্ষিণবঙ্গের সামান্য সুন্দরবন অঞ্চলে হতে পারে, কিন্তু বৃষ্টি নেই ধরেই চলুন। একেবারে শুকনো খটখটে ওয়েদার থাকবে ঈদের দিন। কোনো রকম কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। 1 তারিখে হয়তো সামান্য একটু বৃষ্টি দেখা যাবে শিলচরের দিকে। বাকি 2 তারিখ 3 তারিখ জুড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, 4 তারিখে একটুখানি বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে আসানসোল, দুর্গাপুরের দিকে। এবং 5 তারিখে সেরকম কিছু নেই। 6 তারিখে একটু সিলেটের দিকে বৃষ্টি,
7-8 পেরিয়ে যদি আমরা যাই 10 তারিখের পরে, 10 তারিখের পর কিন্তু বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে, সেটা আসামের জন্য বিশেষ করে, আর বাংলাদেশের পূর্বে কিছুটা অঞ্চলে বৃষ্টি দেখা যাবে। তারপরে বেশ ভালো বৃষ্টি 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের দিকে আমরা দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গ মানে পুরো বেঙ্গল জোনে, বিশেষ করে বাংলাদেশে কিন্তু প্রবল বৃষ্টি থাকছে। এই বৃষ্টির পরিমাণটা আপনাদেরকে দেখাই। বৃষ্টির পরিমাণ মোটামুটি কালকে তো কিছু নেই, আপনাদের বললামই 1 তারিখে সামান্য একটু শিলচরের দিকে বৃষ্টি থাকছে, আর বাকি যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু 9-10 তারিখের পর আমরা দেখতে পারবো। 13 তারিখের মধ্যে পুরো বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা জুড়ে, আসাম জুড়ে, আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং বিক্ষিপ্তভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণেও কিন্তু বৃষ্টি থাকছে। তবে এখনও তো সময় আছে, পরবর্তী সময় আরও আপডেট আপনারা একেবারে সঠিকভাবে পেয়ে যাবেন টাইম টু টাইম। আপাতত যদি আমরা দেখি তাহলে আগামী 3 দিনের মধ্যে ওই সিলেট, শিলচর ছাড়া আর কোথাও বৃষ্টি নেই, ছিটে ফোটা একটু দার্জিলিংয়ে থাকছে। মানে এটা 2 তারিখ অবধি আপডেট আপনাদের বলে দিলাম। এটা একেবারে গ্যারান্টি যে এর মধ্যে আর কোথাও বৃষ্টি হবে না। তারপরে যদি পরিবর্তন হয়, কারণ 3 দিন পর পর তো পরিবর্তন হতে পারে, আপাতত শিওর যে 3 দিন কোনো রকম কোনো বৃষ্টি নেই। এই হলো পরিস্থিতি। এবার চলে আসি আমরা তাপমাত্রা। তাপমাত্রা আজকে তো এই মুহূর্তে দেখে লাভ নেই, ভোর রাতে সর্বনিম্ন দেখব আর দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখে নেব। কালকের ভোরবেলায় 5টা নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ আমাদের শান্তিপুর, নদিয়া, চন্দননগর মানে হুগলি, চুঁচুড়া, এদিকে আরামবাগ, বর্ধমান, কোলাঘাট, হলদিয়া, এই সমস্ত জায়গায় 25 থেকে 27-এর মধ্যে। হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জয়নগর, মজিলপুর এদিকে 27-এর মধ্যে কিন্তু থাকছে। দীঘা, মন্দারমণি, কাথি, তারপরে শঙ্করপুর, তাজপুর এই অঞ্চলগুলো, এবং উত্তর 24 পরগনা মোটামুটি 24-25-এর মধ্যে থাকবে। বাকি খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর 25-এর মধ্যে, ঝাড়গ্রাম 24 এবং এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, বাঁকুড়ায় 24 হলো, পুরুলিয়া থাকবে ভোররাতে 21, দুর্গাপুরে, আসানসোলে 23, সিউড়ি, বীরভূম সমস্তটাই, নলহাটি 19 থেকে 21-এ, বর্ধমান 24, এবং আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে 19-20-এর মধ্যে থাকছে। মালদায় 19 এবং 2 দিনাজপুরে মোটামুটি, দক্ষিণ দিনাজপুরে 18-19 হলো, উত্তর দিনাজপুরে 16-17, শিলিগুড়ি 20, দার্জিলিং 13, জলপাইগুড়ি, ধূপগুড়ি 18-19, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এগুলো সবই 17-18-এর মধ্যে। বাংলাদেশের উত্তরে ভোর রাতে থাকবে 17-18, মধ্য বাংলাদেশ ঢাকায় 25, ময়মনসিংহ, সিলেটে 21, কুমিল্লা, বরিশাল, খুলনা সবই 24-25, রাজশাহী, মেহেরপুর 19 থেকে 22-এর মধ্যে, কলাপাড়া, তারপরে মঠবাড়িয়া এগুলো 25-এর মতো, চট্টগ্রাম, মহেশখালী এগুলো সবই 24-এর মধ্যে, কক্সবাজার, তারপরে এদিকে লংগদু, রাঙামাটি মোটামুটি 22-23-এর মধ্যে। ত্রিপুরা থাকবে ভোর রাতে সর্বনিম্ন 23-24, শিলচর 21 এবং আসাম জুড়ে 17 থেকে 19-এর মধ্যে। এবার আসি সর্বোচ্চ তাপমাত্রা, যেটা গুরুত্বপূর্ণ। দুপুরবেলায় চলে যাব। দুপুরবেলায় কিন্তু কালকে কলকাতায় 37 এবং কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গে সব জায়গাতেই 37-38, হয়তো বর্ধমানে 24, আরামবাগে 33 এরকম। তবে ওই 36 থেকে 38-এর মধ্যে থাকবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে মালদা 36 এবং 2 দিনাজপুর, তার মধ্যেও পার্থক্য আছে। দক্ষিণ দিনাজপুরে 34, উত্তর দিনাজপুরে 32, শিলিগুড়ি 33, দার্জিলিং 24, জলপাইগুড়ি, ধূপগুড়ি 33, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা এই সমস্ত জায়গা 32 থেকে 34-এর মধ্যে। বাংলাদেশের উত্তরেও কিন্তু 31 থেকে 34-এর মধ্যে, ঢাকা 37, খুলনা, বরিশাল মোটামুটি 33 থেকে 35, 35-36-এর মধ্যে, রাজশাহী, মেহেরপুর, সিলেট 33, কুমিল্লা 36, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, লংগদু, রাঙামাটি সবই 32-33-এর মধ্যে। তার মধ্যে বিলাইছড়ি, রাজস্থলী এগুলো রয়েছে। এছাড়া ত্রিপুরা 34 থেকে 36-এর মধ্যে, শিলচর 32 এবং আসাম জুড়ে 32 থেকে 35-এর মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তারপরের দিনগুলোতে কিন্তু সেরকম বড় কোনো পরিবর্তন নেই, প্রত্যেক দিনই এরকম দুপুরে 37-এর মতো, 38-এর মতো থাকবে তাপমাত্রা। তারপরে গিয়ে 4 তারিখে একটু বাড়বেও, আবার এইভাবে চলতে থাকবে। পরবর্তী সময় তাপমাত্রা কমার সম্ভাবনা সেই 12-13 তারিখে। কেন? তার কারণ হচ্ছে সেই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। তো এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।